ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করতে ফের অভিযান। উচ্ছেদ চলছে আলোচিত মধু সিটিতে। টিকে থাকতে দখলদারদের নানা অজুহাত। আমি তো জানি যে আমার বৈধ জায়গার ভিতরে আমি আছি, কিন্তু ওনারা বলতেছে যে সবই অবৈধ। আমরা সরকারের খাজনা দিতেছি এই বাড়ির 400 বছর আগের জায়গা এটা। উচ্ছেদের পাশাপাশি চলবে খনন, ছাড় পাবে না কেউ। অবৈধ দখলটাকে উচ্ছেদ করছে এবং আমাদের নদীর জায়গায় নদীর কাছে ফিরিয়ে নিয়ে আসছে। বছিলা ব্রিজ থেকে শুরু করে আশুলিয়া প্রান্ত পর্যন্ত আপনার পরিকল্পনা আছে যাওয়ার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন করে মহাসড়কের দরকার নেই, রেলের দিকে নজর দিতে একনেকের সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত, 1 সপ্তাহের মধ্যে হবে অস্ত্রোপচার, জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা। ডাকসু নির্বাচনে জমজমাট প্রচারণা, প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। জয় পরাজয় নয়, ছাত্রদলের অংশগ্রহণেই খুশি বিএনপি, বললেন মির্জা ফখরুল। নিরপরাধ জাহালমকে জেল খাটানোর ঘটনায় দুদক ও ব্যাংক দোষ চাপাচ্ছে একে অপরের ওপর। ক্ষতিপূরণ দেবে কে, সিদ্ধান্ত শুনানির পর। এবং স্ক্যানার মেশিনের অভাবে বছরে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে পানগাঁও বন্দর। একটি কোম্পানিকে কাজ দেয়ায় জটিলতা, অভিযোগ ব্যবসায়ীদের। বারো দিনের বিরতি দিয়ে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গা পাড়ের বছিলা সেতু এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এবার নদী পুনরুদ্ধারের পাশাপাশি খনন কাজও চলবে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। এভাবেই একের পর এক স্থাপনা ভেঙে নদী দখলমুক্তের কাজ এগিয়ে চলছে। 12 দিনের বিরতি দিয়ে দ্বিতীয় পর্যায়ের অভিযানে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ভবন। মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বছিলা ব্রিজের দক্ষিণ পাড় থেকে শুরু হয় বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। এ সময় অনেক অবৈধ দখলদাররা স্থাপনা ছাড়তে অস্বীকৃতি জানান। জায়গা তো আরো ভাঙিয়া গেছে গাবাজান, আমরা তারপরও সাইডে জায়গা থিয়া লইছি, 12 ফিট জায়গা থিয়া লইছি। আমাদের বাড়িঘর ভেঙে ভেঙে নদীতে গেছে, তারপর আমরা এখন বর্তমান সময়ে এই অবস্থানে আছি। সম্পূর্ণ অবৈধভাবে ভাঙছে সরকার। আপনার সরকার চাইলে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, অ্যাকোয়ার করে নিতে হবে বা আমাদের যথেষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা করা লাগবে। অভিযানে নেতৃত্ব দেয়া বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, উচ্ছেদের পাশাপাশি দখল হওয়া জায়গা খননেও শিগগিরই কাজ শুরু হবে। বিশেষ করে আলোচিত আমিন মমিন হাউজিংটি অপসারণে সেখানে একটি ক্যাম্প করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। আমিন মমিন হাউজিং এটাকে আমরা একটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখে এটা কিন্তু ওখানে একটা ক্যাম্প স্থাপন করা হচ্ছে এবং এই ক্যাম্পে সার্বক্ষণিকভাবে আমরা আমাদের জনবল রেখে, আমাদের সিকিউরিটি রেখে আমরা কিন্তু আপনার এটাকে ওয়াশ আউট করে দেব। এরকম বেশ কিছু আপনার যে হাউজিং কোম্পানি যেগুলো একদম সরাসরি নদীর জায়গা ভরাট করে আপনার হাউজিং করে উঠাচ্ছে, এগুলো আমরা কিন্তু অপসারণ করব। উচ্ছেদ বেগবান করতে শিগগিরই আরো 16টি এক্সাভেটর কেনা হবে। নদী দখল মুক্ত করতে কারো পরিচয় দেখা হবে না বলে জানান বিআইডব্লিউটি এর বন্দর বিভাগের পরিচালক। আমরা প্রজেক্ট নিয়েছি ওয়াকওয়ে, যেটি এবং অন্যান্য ফ্যাসিলিটিস, তো সেইগুলো আমরা এখানে করব। তো এখন আমাদের এই উচ্ছেদ আপনারা দেখছেন, এই উচ্ছেদ এটা পার্মানেন্টলি উচ্ছেদ হয়ে যাচ্ছে। সরকার দলীয় এমপি, বিরোধী দলীয় এমপি আমাদের কাছে কিছুই না। যেখানে যেটা দেখবো আমরা অবৈধ, সেটাকে আমরা উচ্ছেদ করে ফেলবো। প্রথম পর্যায়ের 12 দিনের অভিযানে 1721টি স্থাপনা উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কেরানীগঞ্জে উচ্ছেদ অভিযানের সঙ্গে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ স্বপ্না, দ্বিতীয় দিনের
যে দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের উচ্ছেদ অভিযান চলছে, যেটি সকাল 9টার পরপরই শুরু হয়েছিল। তো সকাল থেকে আমরা আপনাকে দেখাচ্ছিলাম বুড়িগঙ্গা পাড়ের যে বসিলা কিংবা মোহাম্মদপুর পাশের উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে আমরা আছি বুড়িগঙ্গা নদীর ঠিক কিরানীগঞ্জের পাশে, এবং আপনি এখন আমার সামনে যে এলাকাটি দেখছেন এটি হলো খুবই আলোচিত যে একটি হাউজিং কোম্পানি মধু সিটি নামে যিনি যার পরিচিত। মধু সিটি অনেক বড় একটি হাউজিং কোম্পানি, ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন। তো এই যে যতখানি জায়গা দেখছেন, আমি একটু আপনাকে আসলে দেখাতে চাই, বিশেষ করে এই যে যতখানি জায়গা দেখছেন এই সবগুলোই কিন্তু একদমই বুড়িগঙ্গা নদীর নিজস্ব জায়গা, নিজস্ব নদী, এক প্রবাহমান নদী ছিল। আমি যদি একটু ধীরে ধীরে আপনাকে সামনের দিকে দেখাই, একটু যদি আমি আমার বাম দিকে দেখে, আপনি দেখবেন যে নদীটি যে দখল করা হয়েছে, আপনি দেখবেন একটি নদী কিন্তু ঠিক আসছে, অর্থাৎ যেটি সদরঘাট থেকে গাবতলীর দিকে যাচ্ছিল, সেখানে মাঝ পথে এসে কিন্তু আপনি দেখছেন এমনই একটি হাউজিং গড়ে উঠেছে। এটি আসলে দেখলেই খুব স্পষ্টভাবে বোঝা যায়। তো এমনই কিন্তু এই জায়গাটি দখল করে মধু সিটি তারা এখানে হাজারো প্লট তৈরি করে বিক্রি করে আসছে সাধারণ মানুষের কাছে। এবং এখানে মোট 3টি গ্রাম আছে, যে 3টি গ্রামের মধ্যে এই হাউজিংটি করা হয়েছে। একটিকে বলা হয় বালুচর, ঝাউচর, উত্তরচর। এই 3টি গ্রাম মিলে প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে, যেটি বিআরডব্লিউটি আমাদেরকে জানিয়েছে, এই যে হাউজিংটি করা হয়েছে। আপনি দেখছেন যে হাউজিং এর মধ্যে অসংখ্য সীমানা পিলার করা হয়েছে, এবং এই হাউজিংটি দখল করবার জন্য ভরাটের পাশাপাশি অসংখ্য গাছ রোপণ করা হয়েছে। গাছগুলো দিয়েও কিন্তু নদী দখলের একটি ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা আপনাকে এতদিন ধরেই বারবার বলে আসছিলাম। তো সেই যে সীমানা পিলারগুলো এখানে এক্সকাভেটর দিয়ে আপনি দেখছেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে আসলে দখলদার বলতে যা বোঝায়, সাধারণ মানুষকে আমরা দেখাচ্ছিলাম সকাল থেকে মোহাম্মদপুর পাশে যে উচ্ছেদ করা হচ্ছিল, সেগুলোর চেয়েও কিন্তু এই যে হাউজিং প্রকল্পগুলো কিন্তু আরো ভয়াবহ দখলদার। আসলে আমি যে কথাটি আপনাকে বলতে চাই, যে আমরা বলে থাকি যে বড় বড় যে ঘটনাগুলো হয়, বড় বড় দুর্নীতিগুলো হয়, সেগুলো কিন্তু পুকুর চুরি বলা হয়। কিন্তু এই জায়গাটি যে দেখছেন, এত বড় একটি নদীর জায়গায় ভাবে দখল করে ভরাট করা হয়েছে, এটি কি আসলে পুকুর চুরি নয়, সাগর চুরি বললেও কিন্তু কম বলা হবে। তো এখন বিআরডব্লিউটি যে বিষয়টি বলছেন, যে এখানের এই যে অবৈধ যে স্থাপনাগুলো আছে, সীমানা পিলার বা ছোট ছোট কিছু প্লটের যে সীমানা গাছ, এগুলো স্থাপনাগুলো উচ্ছেদ শেষে এই পুরো হাউজিংটি একদম খনন করে নদীকে প্রবাহমান করা হবে। এখানে নদীর যে জায়গা, নদীকে ফিরিয়ে দেওয়ার কাজ, সেটা কিন্তু এখানে করতে হবে। সেটাই কিন্তু বিআরডব্লিউটি আমাদেরকে একটু আগে বলেছেন, তারা সে কাজটি করবেন। এবং এটি কিন্তু অনেক বড় একটি খরচেরও বিষয়। রাষ্ট্রীয়ভাবে এটি করা হবে নাকি মধু সিটিকে জরিমানা করে তাদের এই জমিগুলো খনন করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়া হবে, সেটি নিয়েও কিন্তু এখন আলাপ আলোচনা চলছে। আপনি জানেন ইতিমধ্যে কিন্তু সিদ্ধান্ত হয়েছে আমিন মোমিন যে হাউজিং, এমনই আরেকটি বড় হাউজিং ছিল, সেটিকে কিন্তু সেখানে একটি ক্যাম্প বসানো হবে। আজকের মধ্যেই বলা হয়েছে সেই ক্যাম্পটি বসানোর মাধ্যমে সেই পুরো আমিন মোমিন হাউজিংটি অপসারণ করা হবে। একইভাবে মধু সিটি অপসারণ করা হবে কিনা, বা এখানে ড্রেজার মেশিন কিংবা আরো বেশি এক্সকাভেটর লাগানো হবে কিনা, সে বিষয়ে এখন আমাদের সঙ্গে বিআরডব্লিউটি কিছু জানাননি। তারা বলেছেন আপাতত উচ্ছেদ করে আমাদেরকে বিষয়ে দুপুরের পরে আনুষ্ঠানিকভাবে কি করবেন সেটি জানাবেন। তো মোটামুটি আমার কাছে বিআরডব্লিউটির যে উচ্ছেদ অভিযান, তার এই ছিল সবশেষ খবর। স্বপ্না। কেরানীগঞ্জ থেকে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। নতুন করে কোনো মহাসড়ক নয়, বরং রেলপথের উন্নয়নে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকের সাপ্তাহিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক সভায় ৬,২৭৬ কোটি টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর সবগুলোই নতুন প্রকল্প, যার মধ্যে রয়েছে ২৫০০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, ৮৮০ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণের ৮টি এলাকার উন্নয়ন ও আধুনিকায়ন, প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘ্যের ৩৪০টি সেতু নির্মাণ প্রকল্প। সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি হয়েছে ৫.৪৭%। বেশ সড়ক আমরা করেছি, আর দিচ্ছি না, তবে একটু নজরটা পানি এবং রেলের দিকে দেন। রেলটাকে আরো জোর দেন, পানির দিকে জোর দেন। তিনি আগেও বলেছেন, আমরা বলেছি, সমন্বিত একটা জাতীয় গ্রিড হওয়া উচিত। রেল, রোড, ওয়াটার, ইনক্লুডিং এয়ার, এটা একটা সম্ভব।
টেকনোলজি আছে, সব সম্ভব। এগুলোর জন্য আমরা কাজ প্রাথমিক পর্যায়ে আছি। সুতরাং রেলের দিকে নজর দেওয়ার জন্য আজকে আবার বলা হয়েছে। টিকিট বিক্রি ও অভ্যন্তরীণ কার্যক্রম সহ রেলের সব ধরনের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে কথা বলেন তিনি। আগামী 1 মাসের মধ্যে রেলের সকল কার্যক্রমের ব্যবস্থাপনা উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি দেন মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের জানান, রেল বিভাগের নানা উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ঢাকা চট্টগ্রাম রুটে রানওয়ে বুলেট ট্রেন সার্ভিস চালুর প্রাথমিক প্রক্রিয়া আগামী বছরের মধ্যেই শুরু করার আশা করেন মন্ত্রী। বহু অবস্থা আপনারা বলতে পারবেন, এবং আমাদের প্যাসেঞ্জার সার্ভিস থেকে শুরু করে টিকেটিং ব্যবস্থা, আমাদের রেলওয়ের যে সময়, আমাদের যে আমার তথ্য প্রযুক্তির যে ব্যবহার, প্রতিটা ক্ষেত্রে আমাদের অনেক কিছুতে ঘাটতি আছে। আগামী 1 মাস পরে, অর্থাৎ আজকে 5 তারিখ, 5ই মার্চ, আগামী 5ই এপ্রিল আমি আবার এই রেল স্টেশনে ভিজিটে আসবো। এর ভিতরে যদি আপনারা এই জিনিসগুলো ইমপ্রুভ করতে না পারেন, তাহলে যারা যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে অন্তপক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দুপুরের সময় আরও থাকছে। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। নিপাহ ভাইরাস বলা হলেও সংক্রমণের কারণ নিয়ে ব্যাখ্যা নেই রোগতত্ত্ব ইনস্টিটিউটের। হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক দল। স্থানীয় সময় 12:30টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান তারা। 1 সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করা হবে বলেও জানিয়েছেন তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আব্দুল নাসের রিজভী। মাউন্ট এলিজাবেথের হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপ কোর নেতৃত্বে এরই মধ্যে গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। তারা জানিয়েছেন, রক্তচাপ সহ কিছু দিকে উন্নতি হওয়ায় ওবায়দুল কাদেরকে দেয়া কৃত্রিম উচ্চচাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রা কমিয়ে আনা হচ্ছে। তবে সার্বিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও কিডনি সহ কিছু সংক্রমণ রয়ে গেছে। সংক্রমণ সারিয়ে তোলা গেলে 1 সপ্তাহের মধ্যে বাইপাস সার্জারি সম্ভব বলেও জানান তারা। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে, এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগে থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী। সংসদে না গেলে আবারও ভুল করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গণতন্ত্রের স্বার্থেই তাদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণ সভায় একথা বলেন তারা। ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে আপনারা সংসদে আসুন, শপথ গ্রহণ করুন, সংসদে এসে আপনার কথা বলুন। সংসদে আপনাদের কথা বলার উপযুক্ত স্থান। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যত কথা আছে সংসদে বলুন, যত সমালোচনা আসে করুন। আপনারা যেভাবে আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন, আপনারা যখন সরকারে ছিলেন বিরোধী দলকে কথা বলতে দেন নাই, মাইক বন্ধ করে দিয়েছেন, এই আচরণ ইনশাল্লাহ বর্তমান সরকার করবেন না। বিরোধী দল বিহীন রাজনীতি আমরা চাই না। আমরা চাই শক্তিশালী বিরোধী দল হোক, পার্লামেন্টে থাকুক, বিরোধী দলের মাঠে তারা কাজ করুক। এখনো বলি পার্লামেন্টে আসেন, কথা বলেন এবং আমাদের ভুল ধরিয়ে দেন। আমরা চাই শক্তিশালী বিরোধী দল থাকুক পার্লামেন্টে। আমরা নিজেরাও চাই সরকারকে যদি সঠিক পদে রাখতে হয়, আমাদের সঠিক পদে যে পরিচালনা করতে হয়, বিরোধী দল আমাদের সাহায্য করবে, সহযোগিতা করবে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ডাকসু নির্বাচনের প্রচারণা। আজও সকাল থেকে শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট যাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছাত্রলীগ হলগুলোতে সভার মাধ্যমে তুলে ধরছে তাদের প্যানেল পরিচিতি। অন্য সংগঠনগুলো একাডেমিক ভবন, আশপাশ ও গ্রন্থাগারের সামনে লিফলেট বিতরণ করছে। স্বতন্ত্র প্রার্থীরাও নানা রকম অভিনব পদ্ধতিতে ভোটারদের আকৃষ্ট করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জমে উঠেছে প্রচারণা। আগামী 11ই মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।
অনলাইন প্ল্যাটফর্ম তো হতেই পারে একটা বড় অস্ত্র, কিন্তু অফলাইন সবসময় সবচেয়ে বেশি কার্যকর। আমরা দুটোই চেষ্টা করছি। আর হ্যাঁ, চাপ তো নানান দিক থেকে আছে, কিন্তু আমরা চেষ্টা করছি সমন্বয় ঘটিয়ে আরও যারা প্রচারণা করছেন প্রয়োজনে হলে একসঙ্গে আগে পরে যাওয়া। সহাবস্থানের পরিবেশ নেই এবং বিভিন্ন হামলার শিকার হয়ে আমাদের যারা প্রার্থী রয়েছেন তারা আপনার হল থেকে বিতাড়িত আছেন। দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের বা দৃষ্টিজয়ীদের কোনো কেউ আমাদের সুযোগ দেয় নাই। তো একমাত্র ছাত্রলীগ মনোনীত প্যানেল আমাদের দৃষ্টিজয়ীদের সামনে আসার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে আর কি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ইমদাদ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অলিগলি, একাডেমিক ভবনগুলো, হলগুলো থেকে শুরু করে সব জায়গায় আসলে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য। অনেকে অভিনব পদ্ধতি বেছে নিচ্ছেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চাচ্ছেন। আমরা দেখেছি আজকে বাম ছাত্র সংগঠনগুলো একটা র্যালি করেছে, সেখানে তারা জমজমাট প্রচারণা করেছে। অন্যদিকে ছাত্রলীগকে আমরা দেখেছি হলগুলোতে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে, সেখানে তারা তাদের যে প্যানেল পরিচিতি সেই প্যানেল পরিচিতি তুলে ধরছে। ছাত্রদল কলাভবনের আশেপাশে, লাইব্রেরির আশেপাশে তাদের প্রচারণা চালিয়ে গেছে। স্বতন্ত্র প্রার্থীরা তাদের যে প্রতিশ্রুতি সেগুলি নিয়ে প্রার্থীদের ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে প্রচারণায় কিন্তু কৌশল ব্যবহার করছেন প্রার্থীরা। কেউ যখন কলাভবনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তখন ঠিক একই সময়ে কিন্তু কার্জন হল এলাকায় কোনো একটা সংগঠন তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেউ তাদের পূর্ণ প্যানেল পরিচিতি তুলে ধরছেন, কেউ তার নিজের যে যোগ্যতা সেটি তুলে ধরছেন। আমরা অনেককে দেখছি যে তাদের যে ব্যালট নাম্বার সেই ব্যালট নাম্বারটা তুলে ধরছে, কারণ এখানে একজন ভোটারকে 38টি ভোট দিতে হবে, ডাকসুর জন্য 25টি এবং হল সংসদের জন্য 13টি। মোট 38টি ভোট দিতে গেলে একজন সাধারণ শিক্ষার্থীকে কিন্তু অনেক প্রার্থীকে চিনে রাখতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু তাদের যে পরিচিতি সেই পরিচিতি তুলে ধরার চেষ্টা করছে এবং তাদের ব্যালট নাম্বারটা তারা উপস্থাপন করছে সব জায়গায়। তো ছাত্র সংগঠনগুলো তাদের যে তৎপরতা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ তাদের নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছে। অন্য ছাত্র সংগঠনগুলো তারা প্রচারণা চালানোর ক্ষেত্রে কিছু অভিযোগ করছে। তারা বলছে যে হলগুলোতে তাদের যে প্রচারণার সুযোগ সেটি সেইভাবে সেই অর্থে থাকছে না। তবে এই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে লিখিত অভিযোগ আসলে তারা সেটি আসলে দেখবেন, কিন্তু লিখিত অভিযোগ না করে এমনি যদি কেউ অভিযোগ করে তাহলে সেই বিষয়টি আসলে তাদের করার কিছু থাকবে না। সবগুলো সংগঠনে আসলে এখন দম ফেলার সুযোগ নেই প্রার্থীদের। তারা দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের কাছে, তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো উত্থাপন করছেন এবং ভোট চাচ্ছেন। তো ইমদাদ, এই ছিল আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসাইন। ডাকসু নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়, ছাত্রদল অংশ নিচ্ছে সেটাই বড় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার দুর্নীতি ঢেকে রাখতে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। যে ছাত্রদল তার ডাকসুতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, জয় পরাজয় বড় কথা নয়, ছাত্রদলের অস্তিত্ব সেখানে প্রমাণ করবার জন্য এটার খুব প্রয়োজন ছিল এবং এটাকে কেন্দ্র করে আমরা ছাত্রদল সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক যে ব্যয় সেটা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন যে গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। সেই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা খুব স্পষ্ট বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে অবশ্যই জনগণ তা প্রতিরোধ করবে। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। নিরপরাধ জাহালমকে 3 বছর কারাগারে থাকা নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে। দুদক বলছে এ ঘটনায় তাদের কোনো দায় নেই, সব দায় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ 5টি ব্যাংকের। অন্যদিকে ব্যাংকগুলো বলছে তারা তথ্য দিলেও তদন্তের দায়িত্ব ছিল দুদকের। ক্ষতিপূরণ কে দিবে সেই বিষয়ে শুনানি শেষে সিদ্ধান্ত হবে। দুদকের 26 মামলায় নিরপরাধ জাহালমকে 3 বছর জেল খাটানোর 1 মাসের মাথায় দায় এড়াতে চায় দুদক। সোনালী বাংলাদেশ ব্যাংক সহ 5টি ব্যাংকের ওপর দায় চাপিয়ে দুদক বলছে ব্যাংকগুলোর তথ্য উপাত্তের ভিত্তিতে জাহালমের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল দুদক, ফলে দুদকের কোনো দায় নেই। দুর্নীতি দমন কমিশন যখন বাংলাদেশ ব্যাংক একটা সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মতো একটা সেন্ট্রাল ব্যাংক এবং সোনালী ব্যাংকের মতো একটা সরকারি ব্যাংক যখন আমাকে কিছু তথ্যপত্র পাঠাবে, অবশ্যই সেটা আমাকে কগনিজেন্সে নিতে হবে এবং সেটার ভ্যালিডিটি নিয়ে, লিগালিটি নিয়ে প্রশ্ন উঠানোর দুদকের কোনো আইনগত এখতিয়ার নেই। ব্যাংকগুলোর আইনজীবী বলছেন তারা তথ্য উপাত্ত দিলেও তদন্ত করেছে দুদক। মামলার রিটকারী আইনজীবী বলছেন এক্ষেত্রে দুদক
দায় এড়াতে পারে না। জাহালম আবু সালেক নয়, তাদের অ্যাপ্লিকেশন থেকে এটি অ্যাডমিটেড এবং ঘটনার প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে তারা এটি স্বীকার করে নিচ্ছেন। তাদের তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঘাটতি ছিল কিনা সেটি আদালত নির্ধারণ করে দেখবেন যে প্রকৃতপক্ষে আসলে এই ঘটনার প্রেক্ষিতে দায় কার। তবে দুদক নাকি ব্যাংক দায়ী সে বিষয়টি নির্ধারণ করবেন উচ্চ আদালত। ক্ষতিপূরণের বিষয়টিও নির্ধারিত হবে আদালতে। হাইকোর্টের নির্দেশে গত 4 ফেব্রুয়ারি কারামুক্ত হন নিরপরাধ জাহালম। তার বিরুদ্ধে হওয়া সব মামলা বাতিলের উদ্যোগ নেয় দুদক। সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকায় রাসায়নিক কারখানা ও গুদাম অপসারণে 5ম দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। সকাল 11টায় পুরান ঢাকার উর্দু রোডে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গুদাম সরাতে শুরু হয় এই অভিযানে ওই এলাকার 5টি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বেড়িবাঁধ ও হাজারীবাগ এলাকায়ও অভিযান পরিচালনা করে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। সরকারের 14টি সংস্থা সমন্বিতভাবে 5টি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করছে। এই অভিযান চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। গত 4 দিনে 76টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও 8টি কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় কারখানা সরিয়ে নেয়ার তাদের গ্যাস, বিদ্যুৎ ও পানির পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। যেখানে কেমিক্যাল এবং প্লাস্টিক গোডাউন আছে, কারখানা আছে, সেগুলি আমরা অপসারণ করতেছি। আমরা এলাকাবাসী যারা ব্যবসায়িক তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাসস্থানের নিচে কোনো ধরনের কেমিক্যাল এবং প্লাস্টিকের গোডাউন রাখবেন না এবং কারখানা রাখবেন না। রাজধানীর আরমানিটোলায় অভিযান চালাচ্ছে র্যাব, সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, দুপুর 2টা থেকে শুরু হয়েছে র্যাবের অভিযান এবং আরমানিটোলার নূরজাহান মার্কেটে এই মুহূর্তে অভিযান চলছে এবং বলা হয়ে থাকে যে ঢাকা শহরে যে কয়েকটি কেমিক্যালের মার্কেট রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি মার্কেট। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে দুপুর 2টায় এখানে অভিযান শুরু হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেসব কেমিক্যালের দোকান রয়েছে বা কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেটি বলা হয়েছে আমাদেরকে যে এখানে যে সরকার নির্ধারিত 29টি কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালের মধ্যে আছে কিনা বা সেই কেমিক্যালের বাইরে তারা কোনো কেমিক্যাল বিক্রি করছে কিনা, এছাড়া তাদের যে লাইসেন্সগুলো রয়েছে এগুলো ঠিকমতো নবায়ন করা হয়েছে না, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখছেন তারা। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখানে অভিযান পরিচালনা করছেন। আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই, যে একটু যদি আপনাদেরকে বলেন, আপনারা তো অভিযান শুরু করেছেন, আজকের এই অভিযানে আপনারা কোন কোন বিষয়গুলো দেখছেন এবং কি অবস্থা এখানে সার্বিকভাবে? আপনারা জানেন যে এই যে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সরকার এটা নিয়ে খুব সিরিয়াস, যে কোনো মূল্য এই আবাসিক এলাকা থেকে এই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সগুলি গোডাউনগুলি সরানোর চেষ্টা করছে। সেই উপলক্ষে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 5টি কমিটি করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি কমিটির দায়িত্বে রয়েছে। আমরা তারই আলোকে আজকে এখানে সমস্ত কেমিক্যালসগুলি, দাহ্য বা ফ্লেমেবল যেগুলি সমস্ত কেমিক্যালসগুলি, অন্যান্য কেমিক্যালসগুলি, এইগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং এই অনুযায়ী পরবর্তী সময় আমরা আদেশ দিব এবং এগুলি খুব স্বল্পতম সময়ের মধ্যে এগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে নির্দেশ দেব। ধন্যবাদ। ঠিক যেমনটি আপনি বলছিলেন যে এখানে যতটুকু আমরা জানতে পেরেছি, র্যাবের সাথে এখানে কাজ করছে বিস্ফোরক অধিদপ্তর, এছাড়া ওয়াসা রয়েছে, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা রয়েছেন, বেশ কয়েকটি সংস্থা একযোগে কিন্তু কাজ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সংস্থার লোকজন এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে 29টি যে কেমিক্যাল রয়েছে তার বাইরে যদি কেমিক্যাল কোনো পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা এই দোকান বা কারখানাগুলোর গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে 29টি কেমিক্যাল থাকার পরও যে আবাসিক ভবনের নিচে এই কারখানা বা দোকানগুলো রয়েছে সেগুলোকে তারা একটি নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছেন। এই সময়ের মধ্যে কারখানাগুলো যদি না সরিয়ে নিয়েছে পরবর্তীতে তারা আইনগত পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা একটি জিনিস বিশেষভাবে দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কারখানা এবং দোকানগুলো কিন্তু আবাসিক ভবনের নিচে, অর্থাৎ 5 তলা কিংবা 6 তলা ভবন যেটি রয়েছে সেই ভবনের উপরে আবাসিক ভবন এবং নিচের তলা 1টি বা 2টি ফ্লোর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এইসব দোকান বা কারখানা ভাড়া দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই মুহূর্তে র্যাবের অভিযান চলছে এবং আমরা দেখতে পেয়েছি যেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ না ঘটাতে পারে। তবে এখানকার যারা রয়েছেন ব্যবসায়ীরা তারা যেটি বলছেন যে তারা নির্দিষ্ট নিয়ম মেনে এখানে ব্যবসা করছেন এবং 29টি যে তাদেরকে বলা হয়েছে কেমিক্যালের 29টি আইটেম, সেই আইটেমগুলোই তারা এখানে নিয়ে ব্যবসা করছেন। এখানে অন্য কোনো আইটেম থাকার সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত 2টো থেকে এখানে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত 8 থেকে 10টি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং প্রত্যেকটি অভিযান পরিচালনা করার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো দোকানটির মধ্যে যেসব কেমিক্যাল
কেমিক্যালগুলো রয়েছে এবং অন্যান্য পদার্থগুলো রয়েছে, প্রত্যেকটি পদার্থ কিন্তু এখানে পরীক্ষা করে দেখা হচ্ছে এবং বিশেষ করে তাদের লাইসেন্সগুলো যেগুলি রয়েছে সেই লাইসেন্সগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে যে লাইসেন্সগুলো সঠিক আছে কিনা, এবং যে 29টি আইটেম বলা হয়েছে সেই আইটেমের বাইরে কোনো ধরনের এখানে প্রোডাক্ট রয়েছে কিনা। এখান থেকে সর্বশেষ তথ্য বলতে পারি আমি, যেখানে দুপুর 2টা থেকে যে র্যাবের অভিযান শুরু হয়েছে সেই অভিযানটা এখনো চলছে এবং তারা যেটি বলছেন আজকে আরো বেশ কয়েকটি দোকানে তারা অভিযান পরিচালনা করবে। সবটা এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের সহকর্মী আতিকুর রহমান তমালের কাছে, তিনি আছেন হাজারীবাগে। রাজধানীর আরমানিটোলা থেকে র্যাবের অভিযানের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। মাত্র একটি স্ক্যানার মেশিনের অভাবে বছরে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে পানগাঁও বন্দর। ব্যবসায়ীদের অভিযোগ, সাবেক এক প্রভাবশালী মন্ত্রীর কাছের শিপিং লাইনকে একচেটিয়া ব্যবসা করার সুযোগ দিতে চালু হচ্ছে না অন্য কোনো শিপিং লাইন। তাই অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে স্টিল, পাথর সহ ভারী পণ্য পরিবহনে। এতে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দর ব্যবহারের সুযোগ বাড়াতে সব পক্ষকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন তারা। সাজিদ রাজুর রিপোর্ট। আমদানি রপ্তানি সহজ করতে হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় পানগাঁও নৌবন্দর। লক্ষ্য ছিল এ বন্দর চালুমে ভোগান্তি ও খরচ কমবে ব্যবসায়ীদের, চাপ কমবে চট্টগ্রাম বন্দরের ওপর। আর নদীপথ ব্যবহার করলে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কমবে যানজট। তবে উদ্বোধনের পর 6 বছর পেরিয়ে গেলেও ব্যবসায়ীদের নজর কাটতে ব্যর্থ হয়েছে পানগাঁও। দিন দিন আমরা দেখতেছি পোর্টটা জটিল হয়ে যাচ্ছে। আমরা বিগত 6 মাস আগে যে সার্ভিসটা পেয়েছি শিপিং লাইন থেকে, এখন আমরা সেটাও পাচ্ছি না। কিছু ইকুইপমেন্টের এখনও শর্টেজ রয়ে গেছে। শিপিং লাইনগুলোর অফিস হওয়ার কথা ছিল, তারা কেউ অফিস করে নেই। কয়েকটা ব্যাংক দরকার, সুতরাং এইটা একটা অব্যবস্থাপনাই আমি বলবো। স্টিল ইন্ডাস্ট্রির যেই পরিমাণ স্ক্র্যাপ আমদানি হয়, এই আমদানি কন্টেনারগুলি যদি পানগাঁও পোর্টে আসে তাহলে এটা জমজমাট হয়ে যায়। একটা স্ক্যানার মেশিন দরকার, সেটা নেই। আবার রেডিয়েশন ডিটেক্টর একটা মেশিন লাগে, সেই মেশিনটা নেই। এই জন্য তারা বলতেছে যে আমাদের এখনো সেই ফ্যাসিলিটিটা নাই। কোটি কোটি টাকা রেভিনিউ আসবে, সেখানে এই কাজগুলি করা খুব কঠিন ব্যাপার না। আয়রন ও স্টিল শিল্পের ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, যন্ত্রপাতির ঘাটতি ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এই টার্মিনাল ব্যবহারে অনীহা তাদের। জাপান থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসতে যেই ভাড়া লাগে, চট্টগ্রাম থেকে পানগাঁও পর্যন্ত আসতে তার চেয়ে বেশি ভাড়া লাগে। তখন ছিল আমাদের পার টন $15, এখন হয়ে গেছে $40। তখন ছিল 10 থেকে 12টা শিপিং লাইন, এখন বর্তমানে একটা মাত্র শিপিং লাইন এমএসসি লাইনকে দেওয়া হয়েছে এবং তারা এই মনোপলি ব্যবসা করতেছে। একটা শিপিং লাইনের উপর জিম্মি থাকাতে এইগুলো হচ্ছে। বুড়িগঙ্গা ব্রিজের যে রাস্তাটা, এটা 4 লেন হয়ে যাচ্ছে, আর এইখান থেকে যদি আমাদের পোর্ট থেকে একটা ইউলুপ করে দেওয়া হয় উঠার জন্য, তাহলেই আমাদের এই ব্যবস্থাটা হয়ে যাবে। সংশ্লিষ্ট মহলগুলোর সমন্বয়হীনতার কথা অস্বীকার করে বন্দর কর্তৃপক্ষ বলছে, তাদের চেষ্টা এখনো অব্যাহত আছে। চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে পানগাঁওকে ভাইব্রেট করার জন্য আমরা যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার সবগুলোই নিচ্ছি। যদি আমরা ব্যবসায়ীদের থেকে আরো সাড়া পাই, তাহলে আমরা অন্যান্য ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট এবং আদার্স আমরা আরো বৃদ্ধি করব। কাস্টমস কর্তৃপক্ষের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্ক্যানার মেশিন ক্রয় সহ বন্দরের আধুনিকায়নের প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে একই পরিবারের 5 সদস্যের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট হয়নি। যদিও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR বলছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণের কারণ ব্যাখ্যা করেনি তারা। জেলার স্বাস্থ্য বিভাগও স্বীকার করেছে, নিপা ভাইরাসের সংক্রমণের কারণ নিয়ে তাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। রতন সরকারের রিপোর্ট। 15 দিনে অজানা রোগে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু আতঙ্ক সৃষ্টি করে বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত গ্রাম মরিচপাড়া সহ পুরো অঞ্চলে। জেলা স্বাস্থ্য বিভাগ গ্রামবাসীকে সচেতন করতে সার্বক্ষণিক মেডিকেল টিম পাঠায় ওই গ্রামে, কিন্তু টিম লিডার স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমানের কথাতেই তন্ত্রমন্ত্র আর ভূত প্রেতের বিশ্বাস। ইনারা যেটা বলতেছে যে এটা কিছুটা কবিরাজ বা মাহাতের ব্যাপারে চলতেছে, সন্দেহ করা যাইতে পারে, কারণ এটা যেহেতু বলতেছে এটা তদন্ত দরকার। 25 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত ঘটনাস্থল সহ বিভিন্ন স্থান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর 9 সদস্যের দল। রোববার রাতে সংস্থাটি প্রেস রিলিজের মাধ্যমে জানায়, মৃত 5 জনের মধ্যে 1 জনের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে কিভাবে হয়েছে সেটা জানানো হয়নি। বলা হয়েছে, অসুস্থ রোগীদের কারো শরীরে নিপা ভাইরাস পাওয়া যায়নি।
এই ভাইরাস বাদুড় ও খেজুর রসের মাধ্যমে সবচেয়ে বেশি সংক্রমিত হয়, তাই কাঁচা রস পান না করার প্রচারণাই চালানো হয়। ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন সোমবার ব্রিফিং করলেও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি রোগ নিয়ে। স্বাস্থ্য পরিচালকের মতে বড়ই থেকেও এর সংক্রমণ হতে পারে। আসলে আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে জানতাম না যে নিপা ভাইরাস সঠিক কিভাবে ছড়ায় বা লক্ষণগুলো। এখানে বলা আছে যে লক্ষণ নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা সন্দেহ করলে বা হিস্ট্রি থাকলে তাকে সরকারি হাসপাতালে প্রেরণ করতে হবে। বড়াই যদি সেই ফলমূলও যদি বাদুর খেয়ে থাকে, সেই বড়াইয়ের খাওয়ার কারণেও এটা হতে পারে। তা আমরা সাধারণত এই দুটো সন্দেহ করছি যে খেজুরের রস থেকে অথবা বড়াই থেকে এটা হতে পারে। এই রোগে উচ্চ মৃত্যু হারের কথা জানিয়ে রংপুর মেডিকেলের পরিচালক এর চিকিৎসা ক্ষেত্রে চরম দৈন্যের কথা জানালেন। যেহেতু ডেডলি ভাইরাস এরকম গুলো ঘটে যায়, হসপিটালগুলো শুধু এই নিপা ভাইরাস না, যে কোনো ডিজাস্টারের জন্য হসপিটালের প্রিপারেডনেসটা এখন পর্যন্ত আমাদের ভাবতে হবে। 2011 সালে প্রথম উত্তরের লালমনিরহাটে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে 24 জন আক্রান্ত হয়ে 18 জন এবং পরের বছর জয়পুরহাটে 12 জন আক্রান্ত হয়ে 7 জন মারা যায়। লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় 2-3 জন করে মারা গেলেও তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরো থাকছে। যশোরে নিখোঁজের একদিন পর 8 বছরের শিশু তৃষার লাশ উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধ, বিক্ষোভ। অভিযুক্ত শামীম সহ জড়িতদের গ্রেফতার দাবি। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম উপকূলীয় নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি হয়। কোথাও কোথাও পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষজন। বৃষ্টিপাতে ফসল সহ আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহে সবচেয়ে বেশি 33 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ মাসের শেষের দিকে সিলেটে বন্যার পূর্বাভাস রয়েছে। চলতি মাসে 2 থেকে 3টি মাঝারি কালবৈশাখী ও বজ্র ঝড়ের আশঙ্কা ছাড়াও বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজকের যে পূর্বাভাস আছে, আমরা বলেছি যে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলে অনেক জায়গায় বৃষ্টি হবে, আর বাদবাকি ঢাকা সহ উত্তর অঞ্চলে বৃষ্টিটা কম হবে। আর যেটা আগামীকাল 24 ঘন্টা পূর্বাভাসে যেটা বলা হবে, যেটা আমরা দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা বেশি হবে, যেটা হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এই অঞ্চলে বৃষ্টিটা বেশি থাকবে এবং বাদবাকি অঞ্চলে বৃষ্টিটা কম থাকবে। আমরা আশা করছি আগামীকালের পরে বৃষ্টিটা কমে যাবে। এই মাসে 2 থেকে 3 বার এই ধরনের পূর্বাভাস দিয়েছে যে আপনার দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি হবে, তার সাথে অনেক জায়গায় আপনার শিলাবৃষ্টি হবে। পরিবর্তিত জলবায়ু মেগাসিটি ঢাকার মতো ইট কাঠের নগরীর বাসিন্দাদের ফেলছে চরম ভোগান্তিতে। গতবারের অভিজ্ঞতায় এখনই আবহাওয়া নিয়ে আতঙ্কিত নাগরিকরা। আর জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার গতিবিধি নিরূপণ করা যায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন। প্রকৃতির নিয়মে আসে শীত, গ্রীষ্ম, বর্ষা, কিন্তু জলবায়ুর পরিবর্তনে এখন আলাদা করতে কষ্ট হয় বেশ কিছু ঋতুকে। সঙ্গে গরমে দাবদাহ, বর্ষায় অতিবৃষ্টি। দূষণ, অপরিকল্পিত নগরায়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শুষ্ক পরিবেশে ধুলাবালি আর সামান্য বর্ষায় নগরে তৈরি করে জলাবদ্ধতার, যা এখানে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকার প্রয়োজন মেটাতে দাঁড়ায় রীতিমতো যুদ্ধে। ফাল্গুন মাস এই সময় কোনোদিন শীত লাগছে না। গত বছর ঝড় বৃষ্টি হয়েছে না, এই বছর ঝড় বৃষ্টি বেশি। শহর মানেই বিড়ম্বনা, যাতায়াতের জ্যাম, একটু বৃষ্টি হলেই পানি আর একটু শুকনা হলেই ধুলা। রাতের বেলা দেখলাম যে আকাশ পরিষ্কার বা আকাশ ভালো, হঠাৎ করে চেঞ্জ। তো এটা হলে তো দেখা যাচ্ছে যে নগরবাসীর জন্য খুবই সমস্যা। বিরূপ আবহাওয়া মোকাবেলার জন্য নগরকে বসবাস উপযোগী করার দাবি জানান নগরবাসী। চতুর্দিক বাসায় ঘিরে ফেলছে নির্মল বাতাস, যেটাকে আমরা বলে থাকি, বাট সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কর্পোরেশনের যে যারা আছে ওদের ব্যবস্থাটা এটা দ্রুত নিতে হবে। দুর্যোগের মতো এই আবহাওয়া মোকাবেলায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগের পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের। সামগ্রিক যে পরিকল্পনা আছে দুর্যোগ মোকাবেলার, সেগুলো ব্যবহার করা, অর্থাৎ কোনো ওয়ার্নিং পেলে সেই জন্য আমাদের প্রস্তুতি আরো বাড়ানো। আগে যেমন প্রস্তুতিটা ছিল অনেক বড় বড় ঘটনার জন্য, এখন ছোট ছোট ঘটনার জন্য প্রস্তুতি নিতে হবে এবং জনগণকে সম্পৃক্ত।
বদলেছে আবহাওয়া, বদলেছে পরিবেশ। নগরের বাসিন্দাদের জন্য এই অবস্থা আরো বেশি বিরূপ, কারণ আসছে সময়ে যেমন তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগেরও। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে অবহিত করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন। সেখানে আছেন রিপোর্টার আশিস প্রসূন। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন জেল খাটছে, জেলে রয়েছেন। তো মূলত এর আগেও বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিল। তার স্বাস্থ্যগত কারণে তাকে তার সেই স্বাস্থ্য সেবাটি যাতে সুনিশ্চিত করা যায় এবং তাকে মুক্তি দেওয়ার যে বিষয় আছে সেই বিষয়ে দাবি করেছিলেন তারা। এবং এইবারও ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগেই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা দেখা করছেন এবং এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা বৈঠক করছেন। মূলত আমরা যেটা জানতে পেরেছি যে স্বাস্থ্যগত যে অসুবিধাটি রয়েছে বেগম খালেদা জিয়ার, তার সেই বিষয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তাকে একটি বিশেষায়িত হাসপাতালে নেয়ার জন্য তারা সেই দাবিটি তুলবেন। এখানে এই প্রতিনিধি দলে ডক্টর মঈন খান, বিএনপির যে নেতৃত্বে রয়েছেন যারা, তারা বেশ কয়েকজন প্রতিনিধি এখানে রয়েছেন। মূলত এই ছিল এইখানের সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পরে তারা বের হয়ে আমাদের সাথে কথা বলবেন, এটা আমাদের জানিয়েছেন। কথা বললেই আমরা স্পষ্ট হতে পারবো মূলত আর কি বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির এই প্রতিনিধি দল তারা কথা বললেন বা তারা কি দাবি জানাতে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। স্বপ্না। বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে অবহিত করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে দেখা করতে গেছেন। সেই বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার আশিস প্রসূন। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। যশোরে শিশু তৃষা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে শহরের ধর্মতলা এলাকায় যশোর ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে তৃষার স্বজন, সহপাঠী ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা তৃষা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিখোঁজের একদিন পর সোমবার সন্ধ্যায় শহরের খ্রিস্টানপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় 8 বছরের শিশু তৃষার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এর আমি দৃষ্টান্তমূলক সাজা চাই এবং সর্বোচ্চ সাজা চাই, যাতে আমার স্কুলের আর কোনো শিশু এইভাবে নির্যাতিত হয়ে মৃত্যুর মুখে পতিত না হয়। শামীম সহ যে সকল খুনিরা এই বাচ্চাকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে এবং পরে তারে শাসক করে নির্মমভাবে হত্যা করেছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা ফাঁসি চাই। আমরা চাই এমন শাস্তি দেওয়া হোক যাতে মানে যে ভবিষ্যতে কেউ এরকম একটা কাজ চিন্তা করার আগে যাতে তার গা শিউরে ওঠে। আমরা ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি যে আসলে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত আছে। আশা করি আমরা খুব দ্রুতই এই হত্যাকারী এবং ধর্ষণকারীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারবো। সৌদি আরবের মদিনায় উমরা হজ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চাচা ভাতিজার গ্রামের বাড়ি নরসিংদীতে শোকের মাতম। স্বজনরা জানান, গত 22 ফেব্রুয়ারি পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরবে যান নরসিংদীর পৌর শহরের নাজিমউদ্দিন ও তার ভাতিজা জয়নাল আবেদিন। সোমবার সন্ধ্যায় উমরা শেষে মদিনায় জিনের পাহাড় দেখতে যান তারা। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় থেকে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের লাশ মদিনার একটি সরকারি হাসপাতালে রাখা হয়েছে। গত বছরেও অজা যাওয়ার কথা ছিল, এইবার অজা যাওয়ার লেগে খুব উদ্যোগ করেছে ফাগুলে ফেলে অজকে ব্যাপারে যাবে তাড়াতাড়ি। গতকালকে রাত্রে বন্ধু হয়েছে যে অ্যাক্সিডেন্ট করা হচ্ছে, শুনছি মারা গেছে। লোক আচরণ রাজি গেছে, আমরা সিদ্ধান্ত দিয়ে দিছি আমরা ওই জায়গায় দাফন করে দেব। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন করে মহাসড়কের দরকার নেই, রেলের দিকে নজর দিতে একনেকের সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন। ঢাকার চারপাশের নদী অবৈধ দখল মুক্ত করতে ফের অভিযান। উচ্ছেদ চলছে আলোচিত মধু সিটিতে।
উচ্ছেদের পাশাপাশি চলবে খনন, ছাড় পাবে না কেউ। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত 1 সপ্তাহের মধ্যে হবে অস্ত্রোপচার, জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা। ডাকসু নির্বাচনে জমজমাট প্রচারণা, প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। জয় পরাজয় নয়, ছাত্র দলের অংশগ্রহণে খুশি বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবং নিরপরাধ জাহ আলমকে জেল খাটানোর ঘটনায় দুদক ও ব্যাংক দোষ চাপাচ্ছে একে অপরের ওপর, ক্ষতিপূরণ দেবে কে, সিদ্ধান্ত শুনানির পর। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গেই থাকুন সময়ের।